আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গোপালগঞ্জ শব্দটি এই মুহূর্তে একটি টার্নিং পয়েন্ট। এই গোপালগঞ্জকে কেন্দ্র করে রাজনীতি একটা মেরুকরণ হচ্ছে এবং এই গোপালগঞ্জ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক রাজনৈতিক শক্তি রয়েছে তাদের অস্তিত্ব, বেঁচে থাকা, টিকে থাকা এটা যেভাবে নির্ভর করছে, আবার আওয়ামী লীগের যারা বিপক্ষ শক্তি তাদেরও বেঁচে থাকা, টিকে থাকা, উন্নয়ন করা এটা নির্ভর করছে। এবং এই পুরো বিষয়টির উপরে একটা জেলা, একটা অঞ্চল এবং সেই অঞ্চলের মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনা, কর্ম এটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি ধরনের প্রভাব রাখবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটা সিরিয়াস এবং আমি আমার সাধ্যমতো সহজভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু যাতে বিষয়টা খুব আপনারা আকৃষ্ট হন এজন্য একটা শিরোনাম দেয়া হয়েছে। দেখে মনে হতে পারে যে শিরোনামটা এটা কী ধরনের, ইয়া গোপালী, ওয়া গোপালী। মানে ইয়া গোপালী মানে যারা গোপালগঞ্জের বাসিন্দা তাদেরকে আমরা বাংলাদেশে যারা রয়েছেন তারা গোপালী হিসেবেই বলি। এটা আপনি নেগেটিভ বলেন, পজিটিভ বলেন। তাহলে ইয়া গোপালী আমরা পয়েন্ট আউট করে বলছি যে হে গোপালগঞ্জবাসী, ওয়া গোপালী। এবং এত কিছুর পরে এবং ওয়া মানে এবং গোপালগঞ্জবাসী, হে গোপালগঞ্জবাসী এবং হে গোপালগঞ্জবাসী এবং গোপালগঞ্জবাসী, এই দুটো শব্দ দ্বারা আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই গোপালগঞ্জের যে জনগণ যারা মরে গেছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, স্বাভাবিকভাবে কবরে আছেন, তারা সহ এখন যারা আছেন তারা এবং আগামী দিনে, সেখানে এই গোপালগঞ্জ নামক শব্দটি, গোপালগঞ্জ এলাকার জনগণ কিভাবে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং এখনও করছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা অনেক দিন ধরেই জানেন যে এখানে আওয়ামী লীগের ঘাঁটি, রাজনীতিতে আওয়ামী লীগের ঘাঁটি, এবং সেই আওয়ামী লীগের ঘাঁটি হওয়ার আগেও পুরো ফরিদপুর অঞ্চল মানে গোপালগঞ্জ এখন যে অঞ্চলের অধীন সেটা হলো বৃহত্তর ফরিদপুর। আসলে বৃহত্তর ফরিদপুরের মানে রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এটা সেই এখন থেকে নয়, সুলতানি জমানা থেকে, যখন থেকে বাংলার যে মুসলিম শাসন, হিন্দুদের শাসন বাদ দেন, ধরুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করলেন তখন থেকে এই অঞ্চলটি সারা বাংলাদেশের যে রাজনীতি এবং অর্থনীতি এটা নিয়ন্ত্রণ করত। এবং এখান থেকে যে মানব মহামানব তৈরি হয়েছেন, কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, মানে এই জায়গাটির মতো এরকম জায়গা বাংলাদেশের তো দূরের কথা, পাক ভারতে অন্য কোথাও আছে কি না আমার জানা নেই। আপনি ধরেন সুনীল গঙ্গোপাধ্যায়, মৃণাল সেন, সন্ধ্যা রায়, তারপরে নায়িকা সন্ধ্যা রায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, ওনারা সবাই এলাকার বাসিন্দা। এরপরে এই যে ঢাকার যে নবাব বাড়ি দেখেন, সেই নবাব বাড়িটি প্রথম নির্মাণ করেছিলেন ফরিদপুরের একজন জমিদার, তার বালাখানা ছিল এটা। পরবর্তীতে এটা ফরাসিরা কিনে নেয়, আর ফরাসি কুটি বানানো হয় এবং পরবর্তীতে ফরাসিরা চলে গেলে ঢাকার নবাব আব্দুল গনি সাহেবের যে বাবা, উনি এটা কিনে নেন। তো বোঝার চেষ্টা করেন যে ঢাকাকে যারা ঢাকা তৈরি করেছেন, শেপ দিয়েছেন ঢাকা এই মহানগরীকে, তারা এই ফরিদপুরের জমিদার, একজন সাধারণ জমিদার, তিনি এই ঢাকা শহরের এই নবাব বাড়ি প্রতিষ্ঠা করেছেন তার রংমহল হিসেবে। তো এই হলো ইতিহাস। তো এনিওয়ে,
তো যেটা বললাম যে এখন এই যে গোপালগঞ্জকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তাটা শুরু হচ্ছে যে আসলে গোপালগঞ্জটা কি থাকবে কি থাকবে না? এই নামটা পাল্টানো উচিত কি উচিত না? বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আওয়ামী লীগ জমানাতে ভীষণ রকম নিগ্রহের শিকার হয়েছিলেন। বিশেষ করে তার বাড়ির সামনে যখন বালির ট্রাক স্থাপন করা হয়েছিল এবং তিনি সেই তার যে কাজের মেয়ে রহিমা তাকে নিয়ে একা একটা পতাকা হাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন এবং ওই দিন অনেকগুলো পুলিশ, মহিলা পুলিশ তার বাড়ির সামনে ছিল এবং বিএনপির কোনো নেতাকর্মী আসেননি সেদিন বা ছিল না সেখানে। তো ওই সময়টাতে তিনি সেই যে কথাগুলো বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া, এখনও সেগুলি ইন্টারনেটে আছে। তো কথা তিনি যখন বলছিলেন দূরে বসে বসে, তার এই দুরবস্থা দেখে যে তিনি একা একা চেষ্টা করছেন, পাশে তার কাজের মেয়েটা আছে, তো বিএনপির এত নেতাকর্মী, এত মহিলা কেউ ওখানে আসেননি বা যেতে পারেননি, যেতে দেওয়া হয়নি। তো তিনি ওখানে যে ভাষায় কথা বলছিলেন ওটা শুনে ওখানে যারা পুলিশের যারা মেয়ে ছিল, মেয়েদের তো এমনি কৌতূহল বেশি থাকে ছেলেদের তুলনায়, তারা মুচকি মুচকি হাসার চেষ্টা করছিলেন। তো এটা বেগম জিয়াকে উত্তেজিত করে এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন তিনি বললেন যে, "এই মেয়ে, তোমরা হাসছো কেন? তোমাদের বাড়ি কোথায়? গোপালগঞ্জ? তোমরা কি গোপালী? গোপালী পুলিশ? গোপালগঞ্জের নামই বদলে দেব।" মানে উনি সাধারণত রাগ হন না, কিন্তু ওই বক্তব্যটা কিন্তু এখনো রীতিমতো ভাইরাল। আশঙ্কা করা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায়, আওয়ামী লীগের যদি অস্তিত্ব না থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়ার একটা চেষ্টা বিএনপি করতে পারে। তো ওই আশঙ্কার আগেই যে দ্বিতীয় আশঙ্কা, সেটা হলো এই গোপালগঞ্জকে আবার এখন বর্তমান রেজিম ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিম, তারপরে তার স্নেহধন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার দল কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি, তারা এই গোপালগঞ্জকে টার্গেট করেছে। এখন তাদের গোপালগঞ্জে যেতে হবে। এই কারণ হলো তারা খুব ন্যায্য কথা বলছেন যে গোপালগঞ্জ তো বাংলাদেশের আলাদা কোনো অংশ নয়। যেভাবে ধরেন আমরা পাহাড়ি অঞ্চলকে নিজেদের মনে করছি, পাহাড়িরা মনে করছে যে এটা তাদের অঞ্চল, তাদের স্বায়ত্তশাসন দরকার, আলাদা আলাদা দরকার, এবং এটা নিয়ে সেই পাকিস্তান জমানা থেকে যুদ্ধ চলছে পুরো পাহাড়ি হিল ট্র্যাক্স নিয়ে, এবং এটা এখনও চলছে। তো এমনি আমাদের একটা অঞ্চল, বিশাল অঞ্চল, যেটা নিয়ে আমরা বিপদে আছি, এবং তার সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে কক্সবাজার জেলা, এবং সেখানে জাতিসংঘ করিডোর নিতে চাচ্ছে, সেখানে মার্কিন সৈন্য সমাবেশ করতে চাচ্ছে। তো এই ঝামেলার মধ্যে যদি আবার গোপালগঞ্জকে আলাদা একটা এলাকা ধরা হয় এবং সেখানে যদি একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট মোতায়েন করতে হয়, এবং সেখানে যদি পার্বত্য এলাকার মতো অবস্থা তৈরি হয় যেখানে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক থাকবে না, তাহলে আপনি দেখুন গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, তারপরে মাদারীপুর, মাদারীপুরের পরে শরীয়তপুর, এরপরে বরিশাল, বরগুনা, এই পুরো যে বেলটা, কোস্টাল বেলটা, যেটা একটা সময় একটা বিরাট নামকরা রাজত্ব ছিল, চন্দ্রদ্বীপ, মানে এই পুরো বেলটা একটা রাজত্ব ছিল, চন্দ্রদ্বীপ, এবং এটা এই রাজত্বের যে শেপটা, এটা প্রায় 1000 বছর ছিল। কখন এটা চন্দ্রদ্বীপ ছিল, কখন এটা বাখেরগঞ্জ ছিল, আগা বাখের। তো এই যে ঐতিহাসিক অবস্থা, এই ভাটির অঞ্চলকে নিয়ে একটা রাজত্ব ছিল, এবং যেটার মূল কেন্দ্রটা মূলত ফরিদপুর থেকে নিয়ন্ত্রিত হতো। কিন্তু এটার যে রাজধানী, এই যে দেখেন রাজেন্দ্র কলেজ, বিএম কলেজ, বরিশালের যে বিএম কলেজ, তারপরে শেষে বিএল কলেজ, ব্রজমোহন কলেজ, তারপর বিএল কলেজ, এই মানে পুরো যে বেলটা, আপনি যশোর বেল থেকে শুরু করে, বাগেরহাট থেকে শুরু করে খানজাহান আলী, আগাবাকের, তারপরে চন্দ্রদ্বীপ, এটার 1000 বছরের এই পুরো বেলটা আলাদা ছিল। এমনকি 12 ভূঁইয়াদের জামানাতে এই অঞ্চলটি একটা আলাদা এলাকা ছিল।
আপনি পদ্মা মেঘনা যমুনার ইতিহাস দেখেন। ফলে সেই ইতিহাসটা আবার মানে দুটো অংশ আপনি দেখেন, মানে বাংলাদেশ মানে কয়েকটা অংশ ছিল। উত্তরবঙ্গ একটা অংশ ছিল যেটাকে পন্ডু বলা হতো, বগুড়া, রংপুর, দিনাজপুর, এবং এখনই গিয়ে আপনি দেখবেন যে বিরাট একটা আম আ প্রাসাদ আছে চাঁপাইনবাবগঞ্জে মুঘলদের। তো ওখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ, নুসরত শাহ, পরাগল শাহ তারা ওখান থেকে রাজত্ব চালাতেন, এবং সেই রাজত্বের যে বিরাট অংশ উত্তরবঙ্গকে তারা একটা আলাদা করে ফেলেছিলেন। আবার আমাদের যে এই ঢাকা, সোনারগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল এই অঞ্চলকে নিয়ে ইশাখা, মুসাখা ওনারা একটা রাজত্ব করেছিলেন এই বেল্টটা। আর দক্ষিণবঙ্গ সেটাকেও আলাদা করে ফেলেছিলেন, যেটা বললাম যে এই যে বিভিন্ন সময়, এবং আমাদের যে বিক্রমপুরটাও কিন্তু তার একটা সময় এই অঞ্চলের মধ্যে, ফরিদপুর অঞ্চলের মধ্যে নিয়েছিল, এবং বিক্রমপুরে সবচেয়ে বড় গ্যারিসন ছিল সেই সেন যুগে। বল্লাল সেন, বিজয় সেন এবং লক্ষণ সেন। এবং লক্ষণ সেন যখন নদিয়া থেকে চলে এলেন পালিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে, তিনি এবং তার বংশধররা আরও বহু বছর এই অঞ্চল শাসন করেছেন এই বিক্রমপুরে বসে। ফলে বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী এই পুরো যে বেল্টটা, এই বেল্টটার একটা ইতিহাস আছে, এবং যেটা এখন এবং এটার বেল্টটার কতগুলো কেন্দ্র, কখনো বরিশাল হয়েছে, কখনো বাকেরগঞ্জ হয়েছে, কখনো আমাদের বাউফল মানে পটুয়াখালী জেলার বাউফল এটা রাজধানী ছিল একটা সময়টাতে, কখনো ফরিদপুর ছিল। তো এইভাবে যে বেল্টটা ঘুরেছে বিক্রমপুর থেকে পুরো এলাকাটা, এখন এটা চলে গেছে গোপালগঞ্জে। কিন্তু গোপালগঞ্জে যাই হোক না কেন, বা গোপালগঞ্জ থেকে যদি আপনি ধরেন একেবারে বাগেরহাট, খানজাহানের রাজধানী, কিংবা ধরেন চন্দ্রদ্বীপের রাজধানী সেই বাউফল উপজেলা, কিংবা আপনি ধরেন বরিশাল শহর, কিন্তু ওই যে পলিটিক্যাল যে থিওলজি সেটা একই, যেটার কেন্দ্র এখন চলে হয়ে গেছে গোপালগঞ্জ। কাজেই আপনি যদি গোপালগঞ্জকে ওয়া গোপালি মানে এটাকে ইতিহাস যদি না জানেন, তাহলে এটাকে আপনি একটা সেইভে আনতে পারবেন না। ফলে যারা গোপালগঞ্জ আক্রমণ করতে চাচ্ছেন, গোপালগঞ্জ যেতে যাচ্ছেন, তারা কিন্তু বুঝে শুনেই যাচ্ছেন যে এটা একটা বিভেদের রেখা টানছে। বা আপনি উত্তরবঙ্গ এই যে দেখেন বগুড়া হয়ে যাচ্ছে বিএনপির, বা এরশাদ, তাহলে এরশাদের সাথে মানে জাতীয় পার্টির সাথে বিএনপির কেন সংযোগ হচ্ছে না, এবং কোনোদিন হবে না। কেন হবে না? বিকজ ওই যে অঞ্চলটি, সেই উত্তরবঙ্গে যে পুরো অঞ্চলটি হাজার বছর ধরে যারা শাসিত হয়েছে, এখানে একই রাজ্যে দুজন রাজা থাকতে পারে না। এই কারণে জাতীয় পার্টি এবং বিএনপি কখনো উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের মধ্যে বন্ধুত্ব হবে না, একজন থাকবে। কিন্তু পুরো দক্ষিণবঙ্গে এখানে আওয়ামী লীগ মানে সে তাদের হাজার বছর যে ট্র্যাডিশনে, সেই জায়গাটায় গোপালগঞ্জকে হেডকোয়ার্টার করে যে বেল্টটা তারা তৈরি করে ফেলেছে ভোটের ক্ষেত্রে, এটাকে ভাঙার জন্য বিএনপিও চেষ্টা করতে হবে আগামীতে, এবং এনসিপি, ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকেন, তাদেরকেও এটা নিয়ে চেষ্টা করতে হবে। এখন সেই চেষ্টায় তারা সফল হবে কি হবে না, এটা কতগুলো ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে। ঐতিহাসিক ব্যাখ্যা হলো যে মুঘলরা বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মানে এরা সবসময়টাতে তাদের যে রাজত্বটা, সেই রাজত্বটা তারা রেখেছে স্থলভূমিতে। এমনকি ইলিয়াস শাহী বংশ, তারাও তাদের যে রাজত্বটা স্থল যে এলাকা, উঁচু এলাকা, সেই কেন্দ্রিক তারা করেছে। কিন্তু তারা ভাটির যে অঞ্চল, বিশেষ করে হাওর অঞ্চল, যেমন নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, এই অঞ্চলে তারা যায়নি। ফলে ওটা একটা ভিন্ন ইতিহাস। ওটা আবার এই আমাদের গোপালগঞ্জ বা উত্তরবঙ্গের মতো এতটা এনলাইটেন না। ওটা আসামের সাথে জড়িত, আসামের ইতিহাসের সঙ্গে জড়িত। তো মুঘলরা তাদের যে পুরো জমানাটা ৩৫০ বছরের জমানাটা, তারপরে মুঘলের আগে যারা ছিলেন তারা বারোভিয়ার আগে ছিলেন সুলতানরা, তারা কখনোই এই দক্ষিণ অঞ্চলকে টাচ করতে পারেনি। দক্ষিণ অঞ্চল তারা যে নেতা নির্বাচন করেছে সান অফ দ্য সয়েল, নিজেদের মধ্য থেকে সেখানে নেতা হয়েছে, এবং অসংখ্য জমিদারি
সেই সুলতানি আমল থেকে সেখানে ছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আসার আগের থেকে সেখানে ছিল। এবং ওই তাদের একটা কম্বাইন্ড কখনো কখনো লিডারশিপ ছিল। তারা আনুগত্য প্রকাশ করেছে। খান জাহান আলীকে, আগা বাঘেরকে তারা যাকে বলা হয় কর দিয়েছে, কিন্তু তারা স্বাধীন ছিল। তো এই যে স্বাধীনতার যে একটা মন মানসিকতা হাজার বছরে দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে গড়ে উঠেছে, এটা কিন্তু এখনো আছে। আপনি সদরঘাটের লঞ্চে গিয়ে ঢাকার যত বড় মাস্তান হন, বরিশালের লোকের সাথে মারামারি করে পারবেন না। আপনাকে এমন একটা কেনু দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে, আপনি ঢাকার দেখবেন যে AK-47 রেখে আপনাকে সদরঘাট থেকে পালাতে হবে। আপনি ওই যে আপনি সদরঘাটের লঞ্চে মানে সদরঘাটের টার্মিনালে আপনার মাস্তানি একরকম, ইসলামপুরের মাস্তানি একরকম, কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো লঞ্চের ডেকে যাবেন, ডেকে গিয়ে আপনি ওখানে মাস্তানি করে ফিরে আসতে পারবেন না। ও সাহসী অন্যরকম। আপনি পটুয়াখালী যান, গলাচিপাতে যান, আমার নির্বাচনী এলাকাতে যান। আপনি এই যে দেখেন আমাদের এলাকাতে যারা যারা বের হয়ে আসছে, আমার আগে এমপি ছিলেন ওখানে আখমদ জাহাঙ্গীর হোসেন। যারা রাজনীতি করেন তারা জানেন যে তিনি কত বড় সাহসী, শক্তিশালী, কৌশলী ছিলেন। তারপরে আমি এসেছি। এখন আমি রাজনীতি করছি না, এখন নুরুল হক নুরু রাজনীতি করছে। এখন আপনি তাকে যতই তাচ্ছিল্য করেন না কেন, নুরুর যে সাহস, নুরুর যে সাহস, নুরুর যে কথা বলার যে ধরন, প্রকৃতি, ওই যে দেখেন দক্ষিণবঙ্গের আপনি তাকে চৌরা বলেন, যা কিছুই বলেন না, কিন্তু তার যে সাহস, তার যে শক্তি, তার যে রেজিস্ট্যান্স পাওয়ার, এটা আপনি অন্য অঞ্চলের রাজনৈতিক নেতাদের পাবেন? নাই। এই বয়সের কাউকে পাবে না। নুরুর পর্যায়ের সে সফল হোক, তাকে আপনি যা বলেন না কেন, কিন্তু সে তো যা করছে এটার সঙ্গে ওই মাটির একটা টান আছে। আচ্ছা, আর আপনি দেখেন আরাক চৌরা, আপনি চরমোনাই পীর সাহেবের 2 ভাই, তাদের সাহস দেখেন, তাদের শক্তি দেখেন। লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে স্বাভাবিকভাবে তারা ঘুরে ঘুরে তারা যেভাবে কথা বলছে, শেখ হাসিনার জমানাতে যেভাবে কথা বলছে, তারা তো কখনো তাদের জবান বন্ধ করতে পারেননি আপনি। এটা হলো ওই মাটির একটা শক্তি। এখন বঙ্গবন্ধুকে ঠিক সেম অবস্থা। এ তো মানে হঠাৎ করে নেতা হয়নি। সে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে পড়ে দেখেন, সে একেবারে শিশু বয়স থেকে, যখন সে 7-8 বছরের মানুষ, তখন থেকে মারামারি, কাটাকাটি, ফুটবল খেলা, নেতা হওয়া, জেলে যাওয়া, সেই মানে ব্রিটিশ জমানাতে সে জেলে চলে গেছে স্কুলে থাকতে। তো এটা তো হয় না, ওটা ওই মাটির গুণ। এবং ওই মাটির গুণ একা বঙ্গবন্ধু না। আমি যখন গলাচিপাতে গেলাম, আমি গলাচিপার সঙ্গে আমি গিয়ে দেখি মানে যে এ মানুষ খুব সাহসী। সে 7 কিলোমিটার নদী, আমি গিয়ে দেখলাম যে ওখানে কয়েকজন লোক আছে যারা কুমির, যে কুমিরের সাথে লড়াই করে কুমির মেরে তারপর তারা উঠে আসছে। কুমিরের 2 চোখের মধ্যে সেই যাকে বলা হয় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেই তারপরে কুমির তাদেরকে ছেড়ে দিয়েছে। ওই অবস্থায় সে সাঁতরায় চলে আসছে। আমার বাড়ি গলাচিপার যে এলাকাতে, ওখানে আর নুরুর বাড়ি যেখানে, এই 2 এর মধ্যে একটা নদী আছে, তেঁতুলিয়া নদী। 7 কিলোমিটার প্রশস্ত, 7 কিলোমিটার প্রশস্ত। এখন 70-এর দশকে এই নদী পারাপার হতো এক ধরনের নৌকা, এগুলোকে বলা হতো গয়না নৌকা। তো সেই যাত্রীবাহী নৌকা, সেই গয়না নৌকায় যারা নৌকার মাঝি ছিলেন, মাল্লা ছিলেন, তারা এই লঞ্চের হুইসেলের মতো করে ওই একটা হাঁক দিতেন, বাজাতেন যে গয়না আসতেছে। এখন স্টিমারের স্বরের মতো আপনি বিশ্বাস করেন যে নদীর এই পার থেকে তারা সেজে সিংগায় ফু দিতেন। সেই ফুটা নদীর ওপারে 7 কিলোমিটার দূরে বাতাসের টানে ওই পাশে চলে যেত যে গয়না আসতেছে। ওরকম একটা ফু দেওয়ার মতো লোক, মানে সিংগাতে ওরকম একটা ফু দেওয়ার মতো লোক বাংলাদেশের অন্য কোন এলাকাতে পাবেন না। এরপরে তারা মাঝে মধ্যে হাঁক দিতেন মারামারি করার জন্য, দুদু দুদু বলে একটা হাঁক দিতেন, বরিশালের ওই অঞ্চলে গিয়ে পাবেন। এবং এরা যে কত ডেঞ্জারাস, আমি জাস্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার এলাকাতে একটা চর আছে, সে চর বোরহান। তা চর বোরহান, চর কাজল, চর শিব, আমি যখন এমপি, তখন এখানে একটা জায়গা নিয়ে বাউফলের সাথে ইসের সাথে মানে যাকে বলা হয় আপনার ভোলার সাথে গন্ডগোল, ভোলার চর ফ্যাশন এর গন্ডগোল। তো চর ফ্যাশনের 2টো নির্বাচনী এলাকা, জ্যাকবের এলাকা আর একটা ছিল মেজর জসিমের এলাকা। এই 2 এলাকার একদিকে 10,000 লোক, আবার আমাদের এইদিকে 10,000 লোক। এরা গত 40-50 বছর ধরে মারামারি করে প্রতি বছর। এবং আমি যখন এমপি হলাম তখনও সবাই আমার কাছে আসলো। এবং এখানে গলাচিপার যে প্রশাসন, ঠিক পটুয়াখালী প্রশাসন ভোলার প্রশাসনের সাথে পেরে ওঠে না। ভোলার প্রশাসন
এসেই করে কি ওই ১০,০০০ লোকের সাথে যোগ দেয়, পুলিশ নিয়ে আসে এবং প্রতি বছর ধান কাটিয়ে নিয়ে যাবে এলাকাতে। তা আমি যখন এমপি হলাম